অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পানি শোধনাগারে কিন্তু হামলা হয়েছে। কে হামলা করেছে এটা বললে আপনাদের বিরাগ ভাজন হতে হইতে পারে। অনেক বড় সংখ্যক, বিশেষ করে বাংলাদেশের বড় সংখ্যক জনগণ কিন্তু ইরানের পক্ষে, একচেটিয়াভাবে ইরানের পক্ষে। তারা আসলে তখন বিষয়টাকে কিভাবে নেবে? তাদের কাছে তুরস্ক জনপ্রিয় দেশ, তাদের কাছে পাকিস্তান প্রিয় দেশ, তাদের কাছে সৌদি আরব নানাভাবে গালি দিলেও সৌদি আরব পবিত্র কাবার কাছে প্রিয় দেশ। আমরা আমাদের করণীয়টা ঠিক করতে পারবো না। আমাদের সমর্থন হয়তোবা আমরা এমন কাউকেই সমর্থন করব যে আমার শত্রু, আর আমরা এমন কাউকেই মারতে উদ্যত হব যে আমার বন্ধু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চাই। একটি হচ্ছে মধ্যপ্রাচ্যের এবং অপরটি হচ্ছে বাংলাদেশের খবর। যদিও একটার সঙ্গে আরেকটার যোগসাজশ আছে, যে কারণে দুটি সংবাদকে আমরা আজকে আপনাদের সামনে হাইলাইট করার চেষ্টা করছি। আপনারা হয়তো খবরগুলো ইতিমধ্যে পেয়েছেন, কিন্তু আসলে এই খবরের ভেতরে আড়ালে কি খবর আছে সেই খবরটি হয়তো এখন আপনারা জানতে পারেননি। কারণ বাংলাদেশের মিডিয়া বলি বা বিশ্ব মিডিয়া বলি, মিডিয়াগুলো সেই খবরটাই প্রচার করে যে মিডিয়াগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক হয়। ভেতরের খবরগুলো তারা আড়াল করে রাখে। তো সে ভিতরের খবরগুলো কি, আপনাদেরকে একটু পেছন থেকে আসে। সম্প্রতি একটা আলোচনা চলছে, যেটি হচ্ছে নতুন একটি জোট গঠন হয়েছে বিশ্বের রাজনীতিতে, যেটি আসলে মূলত তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে, ইরান, ইসরায়েল, আমেরিকার এই সংঘাতকে কেন্দ্র করে। তারা এটাকে সংঘাত বলছেন, যুদ্ধ নয়। কারণ যুদ্ধের জন্য যে সমস্ত নিয়ম নীতি ফলো করতে হয়, আমরা সেই নিয়ম নীতিগুলো এখানে আসলে অনুপস্থিত দেখতে পাচ্ছি, বা তারাই হয়তো এটাকে ওইভাবে আর বিশ্লেষণ করছেন না। যাই হোক, তারা এটাকে বলছেন মধ্যপ্রাচ্য সংকট, ইরান সংকট, হরমুজ প্রণালী সংকট, কিংবা ইরান ইসরায়েল সংঘাত। তো যেহেতু সামাজিক সাইটে একটি নাম বলা একটু কঠিন, বা যে কোনো ধরনের ইস্যু চলে আসে, সেক্ষেত্রে আমরা সেই দেশটির নাম হয়তো বারবার উচ্চারণ করতে পারবো না। বিশেষ একটি দেশ, রাষ্ট্র বললে হয়তো আপনারা ধরে নিতে পারবেন। কিন্তু আমাদের প্রসঙ্গটা হচ্ছে এই রাষ্ট্রের যে কার্যকলাপ, আমরা সে বিশেষ রাষ্ট্র এবং আমেরিকার যোগসাজশে আমরা যে কাজগুলো এতদিন থেকে দেখতে পাচ্ছি, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির যে অবস্থাটা আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শুরু হয়েছে, আপনাদেরকে সেই গল্পের একটু পেছন থেকে দেখাতে চাই। এক নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্য বলতে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে আমাদের মধ্যপ্রাচ্য যদি ডিস্টার্ব হয় তাহলে আমাদের শরীর স্বাস্থ্য কোনোটাই ভালো থাকে না। সেই মধ্যপ্রাচ্য বলতে আমরা যদিও বোঝাই আমাদের পেটকে, কিন্তু অ্যাকচুয়ালি এই পেট যেমন আপনার গুরুত্বপূর্ণ একটি জায়গা, বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য হচ্ছে তথাকথিত সেই মধ্যপ্রাচ্য, অর্থাৎ মিডল ইস্ট বা আরব রাষ্ট্রগুলো, তেলভুক্ত রাষ্ট্রগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশের জন্য ঠিক ওই রকমই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। যে কারণে বাংলাদেশকে বারবারই এই মধ্যপ্রাচ্যের যে কোনো বিষয়ে নাক গলাতে হয়, কথা বলতে হয়, ভাবতে হয়। তাদের এফেক্ট বাংলাদেশে পড়ে। আপনাদেরকে ছোট্ট একটা ক্লু ধরিয়ে দিচ্ছি। ইরান, ইসরায়েল এবং হচ্ছে আমেরিকার এই তিন দেশের মধ্যকার এই যে সংঘাতটা আমরা দেখতে পাচ্ছি, এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি আপনারা কি বলতে পারবেন? নিঃসন্দেহে আপনারা জানেন, স্বীকার করেন বা না করেন, এই তিন দেশের যুদ্ধের সংঘাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ধরনের যোগাযোগ ছাড়া বা কোনো ধরনের যোগসাজশ ছাড়া, কোনো ধরনের ইনভলভমেন্ট ছাড়াই ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, মধ্যপ্রাচ্য, তথা যেই মধ্যপ্রাচ্যকে নিয়ে বাংলাদেশের মানুষের অবশ্যই নাক গলাতে হয়, কথা বলতে হয়। তো কি ক্ষতি সেটা? সেই ক্ষতিটার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে, আমরা প্রথমে জানলাম যে মধ্যপ্রাচ্যের বা সৌদি আরবের বিভিন্ন দেশের, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরবে, আরব আমিরাতে যে হামলাগুলো হয়েছে, তার প্রধান টার্গেট হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। হ্যাঁ, তো আপনাদের বলি যে আসলে আমেরিকার ঘাঁটি কিন্তু আসলে সারা বিশ্বে অন্তত 700-র বেশি ঘাঁটি আছে। হ্যাঁ, তো এত ঘাঁটি, আমেরিকার ঘাঁটি, তার মধ্য থেকে শুধুমাত্র এই সৌদি বেস বা আরব রাষ্ট্র বা মিডল ইস্ট বেস যে এয়ার বেসগুলো রয়েছে বা সামরিক ঘাঁটিগুলো, মিলিটারি বেসগুলো আমেরিকার রয়েছে, সেখানেই কেন হামলাটা হলো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এই হামলার পাশাপাশি
আমরা দেখলাম যে তেল শোধনাগারে হামলাটা করা হচ্ছে। আবার এই তেল শোধনাগারের হামলাটা, যেহেতু তেল একটা বড় পাওয়ার, তেল একটা পাওয়ারফুল ইকোনমি, তো এটাকে ধ্বংস করা এক ধরনের টার্গেট থাকে। এর চেয়ে বড় কথা হচ্ছে যে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বা সৌদি আরবের সবচেয়ে বড় দুর্বল যে জায়গাটি, সেটি হচ্ছে পানি শোধনাগার। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পানি শোধনাগারে কিন্তু হামলা হয়েছে। কে হামলা করেছে এটা বললে আপনাদের বিরাগ ভাজন হতে পারে, আমরা সেটা উল্লেখ করছি না, কিন্তু আপনারা জানেন যে সৌদি আরবে কারা হামলা করেছে এবং পানি শোধনাগারে কারা হামলা করেছে। তো তাদের উদ্দেশ্যটা কি? সৌদি আরবকে কোণঠাসা করা নাকি পানিতে মারা? এই যে ঘটনাগুলো ঘটছে, এতে আমরা কিছু এই মুহূর্তে কিছু ভবিষ্যৎবাণী, হাদিসের বাণী, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, কথা বলি, চর্চা করি। সেটি হচ্ছে যে পানির যুদ্ধ একটা হবে, এরকম একটা হাদিসের ভবিষ্যৎবাণী আছে। তো যদি সৌদি আরবকে এরকম, সৌদি আরবের এই পানি শোধনাগারগুলোকে উড়িয়ে দেওয়া যায় বোমা মেরে, মিসাইল মেরে, সেক্ষেত্রে সৌদি আসলে 15 দিনের মাথায় উর্বর মরুতে পরিণত হবে এবং সেখানকার মানুষ পানি না খেয়ে মারা যাবে, এমন একটা। এখন এই হামলাগুলো যখন চলছে, তখন আমাদের কাছে একটা বিষয় মনে হয়, সেটি হচ্ছে যে আসলে এই যুদ্ধের আড়ালে অন্য একটা কিছু আছে, এবং সেই অন্য কিছুটা হচ্ছে সৌদি আরব মধ্যপ্রাচ্য আরব বিশ্বকে চরমভাবে বিপর্যস্ত করা। সেই প্ল্যান কি কোনো একটি রাষ্ট্রের নাকি 3টি রাষ্ট্রের, যে তারা নিজেদের মধ্যে এক ধরনের গেম প্ল্যানিং করে তাদের তাদের ভিকটিম করবে আরেকটি রাষ্ট্রকে, সেটি আমাদের এখন বিশ্লেষণের সুযোগ আছে। আচ্ছা, এরপরে দেখেন সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের আসলে এই যুদ্ধে ইনভলভমেন্টটা কি, এটা যদি আমরা একটু ভাবি। মূলত এই যুদ্ধে তাদের ইনভলভমেন্ট হচ্ছে, যতদূর জানা গেছে, যে ইরানে যে হামলাটা হয়েছিল, প্রথম যে হামলাটা হয়েছিল, সেই হামলাটা হয়েছে আমেরিকা বেস থেকে, সামরিক ঘাঁটি থেকে, এবং সেই সামরিক ঘাঁটিটির অবস্থান হচ্ছে আরব আমিরাতে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি কোনো দেশে সামরিক ঘাঁটি করতে চায়, সেক্ষেত্রে সেই দেশটা কি অতটা সামরিক শক্তিশালী যে আমেরিকাকে না করবে? কিংবা যদি আমেরিকাকে না করে, তাহলে অন্য কোনো দেশের মাধ্যমে ওই দেশের কোনো সামরিক হামলা হলে সেক্ষেত্রে আমেরিকার কোনো সহায়তা পাওয়া যাবে কিনা, বা আমেরিকা নিজেই সেই দেশের উপর কোনো হামলা করে সেই দেশটিকে আমেরিকার সাহায্যের প্রতি মুখাপেক্ষী করে তুলবে কিনা। আমরা জানি যে পরাশক্তি দেশগুলো নানাভাবে বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে, সামরিক শক্তি যাদের নেই সেই দেশগুলোকে তারা এক ধরনের জিম্মি করে রাখে, ব্ল্যাকমেলিং করে রাখে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে আরব রাষ্ট্রগুলো, মুসলিম বিশ্ব মোটামুটি বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার কাছে এক প্রকার জিম্মি, যে তাদের নিরাপত্তা দেওয়ার নামে এই দেশগুলোতে আমেরিকা যা খুশি তাই করতে পারছে। অর্থাৎ আরব আমিরাত বলি কিংবা সৌদি আরব বলি বা মুসলিম বিশ্ব বলি, তাদের কারোই এই সামর্থ্য নেই যে তারা আমেরিকার ঘাঁটি সেই দেশে দেওয়ার ক্ষেত্রে তারা আপত্তি জানাবার মতো সক্ষমতা রাখে। এখন যারা আমেরিকার ঘাঁটি বাংলাদেশে দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানাবার সক্ষমতা রাখে না, তাদের সেই ধরনের সামরিক বেজ নেই, সক্ষমতা নেই, তারা এইটাকে আটকাতে পারে যদি আমেরিকার বেস থেকে কোনো হামলা ইরানে হয় বা অন্য কোনো দেশে হয়? আমরা জানি যে এক বাক্যেই না, এই দেশগুলোকে বাধা দেওয়ার শক্তি মূলত এই মুসলিম বিশ্বের কোনো দেশেরই নেই। শুধু মুসলিম বিশ্ব কেন, আরো অনেক বিশ্বেরই নেই। পরাশক্তি বাদে আরো অনেক রাষ্ট্র আছে যারা তাদেরকে এই হামলা থেকে প্রতিহত করার সক্ষমতা রাখেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার বেস থেকে হামলা করলো ইরানে, তো ইরান পাল্টা হামলা করলো সেই আমেরিকার বেসকে উদ্দেশ্য করে আরব আমিরাতে এবং কাতারে এবং সৌদি আরবে, তেলের খনিতে, তেল শোধনাগারে এবং পানি শোধনাগারে। যখন পানি শোধনাগারে হামলাটা হলো, তখন আমাদেরকে ভাবতে হচ্ছে যে এর উদ্দেশ্যটা আসলে ভিন্ন কিছু হতে পারে। অর্থাৎ আমরা সেই ইঙ্গিতটা পাচ্ছি যে শেষ জামানায় যে পানির যুদ্ধটা শুরু হবে, ইয়াজুজ মাজুজ সমস্ত পানি খেয়ে ফেলবে এবং পানি পান করার মতো কিছু থাকবে না, পানযোগ্য পানি থাকবে না। যে হাদিসের ভবিষ্যৎবাণী আমরা শুনে আসছি, সেটি হয়তোবা সফল হতে যাচ্ছে, বা সেটি সেই ভবিষ্যৎবাণী এখন আমরা সচক্ষে দেখতে যাচ্ছি। যদিও এমন নয় যে সেটি কাল পরশু হয়ে যাবে, হয়তোবা এমন নয়, কিন্তু আমরা ইতিমধ্যে যা দেখেছি, ইভেন আমরা যে
আরো কিছু হাদিসের ভবিষ্যৎবাণী মিলিয়ে দেখেছি যে আহ, যে একটি বিশেষ হ্রদের কথা বলা হয়েছে, সেই হ্রদের পানি শুকিয়ে যাবে, এবং আমরা দেখেছি যে সেখানকার পানি আসলেও প্রায় শুকিয়ে গেছে। যদিও বিশেষ একটি দেশ বা ইহুদি গণমাধ্যমগুলো সে সংবাদগুলোকে হাইড করে এবং তারা দেখাতে চায় না যে পানি বেড়েছে, কিন্তু আমরা বাস্তবে গুগল সাইটগুলো থেকে দেখেছি যে সেই হ্রদে পানিটা আসলে কমেছে, যে এই হ্রদের পানি শেষ হয়ে যাবে বোধ হয় বর্ণনা আছে হাদিসে। যাই হোক, তো এখন যদি শেষ জামানার দিকে আমরা চলে যাই, যেতেই পারি, একদিন না একদিন তো যেতেই হবে, কেয়ামত তো আসবে, এতে কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআনের কথাই হচ্ছে কেয়ামত সম্পর্কে প্রশ্ন হলে বলা হচ্ছে নিশ্চয়ই তাহা ঘটবে, এবং অচিরেই ঘটবে, এবং এমন ভাবে ঘটবে যে মানুষ বলবে হায় আল্লাহ, এখনই কেয়ামত শুরু হয়ে গেল, হায় আল্লাহ এটা কি শুরু হলো। অর্থাৎ মানুষ অবাক হয়ে যাবে, মানুষ যে প্রিপারেশন নেবে তার মধ্যে আসলে তেমন কোনো প্রিপারেশন থাকবে না। এরপর অনেকগুলো লক্ষণ আছে, সেই লক্ষণগুলো এখনো যেহেতু প্রকাশিত হয়নি, আমরা সান্ত্বনা পেতে পারি যে দেরি আছে, কিন্তু আমাদের প্রসঙ্গ সেটা নয়। আমাদের প্রসঙ্গটা হচ্ছে এই শেষ জামানার আগে আরো কিছু ঘটনা যে ঘটবে তার কিছু নিদর্শন এখনো আমরা চোখে দেখতে পাই। আর সেই ঘটনাগুলোকে যদি একটু মেলাই, আমরা জানি যে সে এরকম হাদিস আছে যে তিনজন যুবরাজের যুদ্ধ হবে সৌদি আরব কেন্দ্রিক, বা সৌদি আরবের গুপ্তধন নিয়ে, বা সৌদি আরবের সম্পদ নিয়ে, বা রাজত্ব নিয়ে, আধিপত্য নিয়ে। মোট কথা আধিপত্য নিয়ে তিন যুবরাজের মধ্যে প্রবল যুদ্ধ হবে। এখন এই তিন যুবরাজ, হাদিসের বাংলায় আমরা যেটাকে দেখতে পেয়েছি, আরবিটা জানতে পারলে আমাদের ভালো হতো। এই তিন যুবরাজ আসলে কারা? এই তিন যুবরাজ কি সৌদির তিন যুবরাজ হবেন? আমরা যদি হিসাব মেলাতে যাই যে এখন এরকম যুবরাজ কয়েকজনই আছেন। আবার মোহাম্মদ বিন সালমানকে বলা হচ্ছে ক্রাউন প্রিন্স, মানে পরবর্তী যিনি আসবেন তাকে ধরা হচ্ছে। তো এখন এই যে আহ, তিন যুবরাজ, এই তিন যুবরাজ কি সৌদি আরবে তিন যুবরাজ হবেন, নাকি আমেরিকা, ইসরায়েল, ইরান এরকম তিনটি ভয়ঙ্কর রাষ্ট্র হবে বা শক্তিশালী রাষ্ট্র হবে যাদের ইন্টারেস্ট মধ্যপ্রাচ্য কেন্দ্রিক? এটি এখন আমাদেরকে নতুন করে গবেষণা করতে হবে। যদি এই তিনজনের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে একজন জয়ী হবে, এবং সেই জয়ী কারা হবে, সেই জয়ীর ক্ষেত্রে বলা হচ্ছে খোরাসান থেকে কালো পতাকাধারীরা জয়ী হবে। খোরাসান আমরা জানি যে ইরানের একটি অঞ্চল। তার মানে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী ধরা যায় যে ইরান জিতবে। যদি ইরান জিতে, হাদিসের আরো একটি হাদিস আছে, সেটি হচ্ছে এই ঘটনা ঘটবে না যতক্ষণ না পর্যন্ত সৌদি আরবে মুসলমানরা কচুকাটা হবে। তো আমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছি, মানে কচুকাটা বলতে মুসলমানরা ব্যাপক হারে মৃত্যুবরণ করবে, মারা যাবে, হত্যার শিকার হবে। এই হত্যার শিকারটা আসলে তাহলে কাদের হাতে হবে? সেই কালো পতাকাধারী খোরাসানের লোকদের হাতে, তথা ইরানের হাতে, শিয়াদের হাতে, নাকি ওই তিন যুবরাজ ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই তিন মানে শক্তিশালী গোষ্ঠীর হাতে হবে? এটি এখন আমাদেরকে চিন্তা করে বের করতে হবে। এটা একটা সাইড। অপর সাইডে আমরা যে খবরটি পাচ্ছি, সেখানে তিন যুবরাজ নয়, সেখানে চারটা দেশের একটা ফোর্স তৈরি হয়েছে, নতুন শক্তি তৈরি হয়েছে। এবং এই সংবাদটি হচ্ছে আসলে বড় সংবাদ, যে সংবাদটি বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে। যেমন সেটি হচ্ছে যে এই চারটা দেশের মধ্যে আছে হলো পাকিস্তান, সৌদি আরব, যাদের মধ্যে আগে থেকেই একটা সামরিক চুক্তি আছে, সহযোগিতা চুক্তি আছে। আবার এর সঙ্গে আরো দুইটা দেশ হচ্ছে মিশর এবং হচ্ছে তুরস্ক, তাদের মধ্যেও বিভিন্ন ধরনের চুক্তি বা রাজনৈতিক সম্পর্ক অতীত থেকেই আছে। এই চারটি দেশ এখন একটি বিষয়ে একত্রিত হয়েছে, আর সেই বিষয়টি হচ্ছে আসন্ন যে যুদ্ধ বা সংঘাত পরিস্থিতি বা মধ্যপ্রাচ্য সংকট, এটিকে মোকাবেলা করা। দেশ চারটা আবার খেয়াল করেন: পাকিস্তান, সৌদি আরব, মিশর, তুরস্ক। এর মধ্যে পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী, বা আমরা যাকে বলি যে তাদের হচ্ছে পারমাণবিক শক্তি আছে। 2 নম্বর তুরস্ক। তুরস্ক হচ্ছে ন্যাটোর অন্তর্ভুক্ত, অর্থাৎ একটি প্রভাবশালী যুদ্ধ কৌশলের দেশ বা সামরিক শক্তিশালী একটি দেশ। 3 নম্বর আছে মিশর। মিশরের আছে হচ্ছে সুয়েজ খাল, যেটি আসলে বাণিজ্যিকভাবে একটি প্রভাবশালী অঞ্চল। এখন বাকি রইল মধ্যপ্রাচ্যের সৌদি আরব। এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। এর আরেকটা গুরুত্ব হচ্ছে মুসলমানদের কাছে এই দেশটির একটি আলাদা গুরুত্ব আছে,
কারণ এখানে আছে কাবা। তো এখন এই 4টি দেশ যখন একত্রিত হয়, এই 4টি দেশের যে শক্তিটি, যে ফোর্স তৈরি হলো, নতুন অক্ষশক্তি বা নতুন একটি সামরিক শক্তি গঠিত হচ্ছে, এই শক্তি আসলে কি করবে, কার পক্ষে খেলবে? মোটা দাগের প্রশ্নটা এটা। যদিও তাদের বক্তব্য থেকে এখন মোটামুটি ক্লিয়ার, তারা সংঘাত বন্ধ করার কাজে নিজেদের শক্তি নিয়োগ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি পাকিস্তানের দুতিয়ালিতে কূটনৈতিক তৎপরতা একটি সাফল্য এসেছে, সেটি হচ্ছে যে আমেরিকা এবং ইরান সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। কিন্তু এরপরে আমরা আবার দেখলাম ইসরায়েল হামলা করেছে। ইসরায়েলের হামলাটা আমরা আপাতত একটু সাইডে রাখি, কারণ পর্বটা অনেক বড় হয়ে যাবে। কারণ আমরা প্যাক্স জুডাইকা চলে আসবে আমেরিকার শক্তি খর্ব হয়ে, সেই পর্বটা আমরা অন্য পর্বে কথা বলবো, এটা বিস্তারিত বলতে হবে। তো আমরা সেই হামলাটাকে ওইটারই একটা রিনোভেট বলতে পারি, যে আসলে এরা সেদিকে যাচ্ছে, বা সিকুয়াল বলতে পারি, যে এটার একটা রেফারেন্স দিয়ে রাখছে যে আসলে ইসরায়েল কোন সমাধানে হয়তো বা আসবে না। কারণ প্যাক্স জুডাইকা বা ইহুদিদের রাজত্ব যদি সাম্রাজ্যবাদী বা রাজত্ব বা যেটাকে বলে আধিপত্য যদি শুরু করতে হয়, তাহলে তাদেরকে এখান থেকে হয়তো শুরু করতে হবে। তার একটি রেফারেন্স তারা এখানে রেখে যাচ্ছে, সেই পর্বকে আমরা অন্য পর্বে আলোচনা করব। তো এখন আমরা যেটি দেখছি যে পাকিস্তান কূটনৈতিকভাবে মোটামুটি একটা ভালো সাফল্য দেখিয়েছে। এখন এই পাকিস্তান বা পাকিস্তান কেন্দ্রিক বা তুরস্ক কেন্দ্রিক বা মিশর, সৌদি আরব মিলে যে নতুন শক্তিটি আসছে, এদের প্রতি কিন্তু ইরান একদিক থেকে আস্থা রাখছে। বিশেষ করে পাকিস্তানের প্রতি ইরানের আস্থা আছে, তুরস্কের প্রতিও ইরানের আস্থা আছে, মিশরের প্রতিও আস্থা অন্যদের তুলনায় একটু কম থাকলেও আছে। আস্থা নেই হতে পারে সৌদি আরবের কাছে। তো যদি এই 4টি দেশ এখন ইরানের পক্ষে কাজ করে বা যুদ্ধবন্ধে কোনো ভালো সহায়তা করতে পারে বা ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে সৌদি আরব এবং ইরানের মধ্যে কি একটা সুসম্পর্ক হতে পারে? যদিও বিভিন্ন ভবিষ্যৎবাণী থেকে এটা মনে হয় যে না, আসলে তেমন কোনো সুসম্পর্ক হওয়ার সুযোগ নেই। কিন্তু আপাতত মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের জন্য এই 4জনের গ্রুপে সৌদি আরবের থাকাটা একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করছে, যেটি ইরানের জন্য ইজি হবে, অনেক বেশি সহজ বা গ্রহণযোগ্য হতে পারে। অপরদিকে আমরা ইরানের এবং ইহুদিদের কিছু গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে তাদের গণমাধ্যমগুলো এই শক্তিকে প্রতিহত করার ব্যাপারেও ঘোষণা দিয়ে ফেলেছে। তার মানে কি, ইরানও তাকে প্রতিহত করতে চায়, ইসরায়েলও তাকে প্রতিহত করতে চায়। অর্থাৎ এই যে 4 দেশীয় একটি জোট গঠন হচ্ছে বা শক্তি তৈরি হয়েছে, যেটা আমরা জানি যে 29শে মার্চ পররাষ্ট্রমন্ত্রীদের একটা মিটিং হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে। খুব বেশি দিন আগে না, 10-15 দিন আগে হয়েছে, 15-16 দিন আগে হয়েছে। এর আগে একটি মিটিং হয়েছিল তুরস্কের নেতৃত্বে। তো এই যে জোটটা গঠন হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে বা সংঘাতকে বা সংকটকে কেন্দ্র করে, এই জোটকে ইরান ইসরায়েল দুজনেই কেন সেন দৃষ্টিতে দেখছে বা সন্দেহের চোখে দেখছে। আবার ইরান পুরোপুরি সন্দেহের চোখেও দেখছে না। তার প্রমাণ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম ইরান পাকিস্তানের 20টি তেলের জাহাজ শিপমেন্ট করে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করে তাদেরকে আসতে কোনো বাধা দেয়নি। অর্থাৎ ইরান চাইছে পাকিস্তান তার কূটনীতিতে সফল হোক। আমেরিকাও চাইছে যে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু হয়তো দুইটা পক্ষই তাদের ইগো ছাড়তে পারছে না। ইভেন আমরা দেখলাম যে ইরান বেশ খোশ মেজাজে একটা ডিমান্ড করেছে যুদ্ধের ক্ষতিপূরণ, $70 বিলিয়ন একটা ক্ষতিপূরণ দাবি করেছে, এবং সেই দাবিটা আমেরিকার কাছে না করে মধ্যপ্রাচ্যের কাছে করেছে। কারণ আসলে যেই যুদ্ধ করুক, তার শেষ পর্যন্ত ক্ষতিপূরণ অর্থ পরোক্ষভাবে সৌদি আরবকে দিতে হয়। মানে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য হচ্ছে সকলের সোনার হাঁসের ডিম। এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই ক্ষতিপূরণটা সৌদি আরবের কাছ থেকে বা মধ্যপ্রাচ্যের কাছ থেকে, কারণ যুদ্ধটা নাকি তারাই শুরু করেছে, তাদের দেশে থাকা আমেরিকান বেস থেকে যেহেতু এসছে, ইরান এই ধরনের একটি দাবি করেছে। তো যদি এরকম ক্ষতিপূরণ দিতে হয়, এই ক্ষতিপূরণ যে পুরোটাই দিতে হবে বা আদৌ দিতে হবে কিনা, বা না দিলেও কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়ে আমরা কথা বলছি না। কারণ হলো যে এরকম ক্ষতিপূরণ আসলে দাবি করা হয় যুদ্ধের ভিতরে একটা পরিসমাপ্তি টানার জন্য, মানে নিজে জয়ী হয়েছে এই ইগোটাকে জয়ী করার জন্য, অথবা তার একটা লিগেসি তৈরি করবে যে না, তাহলে অন্তত হরমুজ প্রণালীকে ব্যবহার করে আমরা যেন কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি, আমাদের ক্ষতিপূরণটা আমরা
পোষাইতে পারি, অর্থাৎ এক ধরনের হরমুজ প্রণালীতে তারা যে এখন যে পরিস্থিতিটার সৃষ্টি করে রেখেছে সেটার একটা লিগেসি তারা এটার মাধ্যমে তৈরি করতে পারেন। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যদি এই 4 দেশের শক্তি ইরানের বিরুদ্ধে যায় সেই ক্ষেত্রে ইরানের পরিণতি কি হবে, এবং সেই ক্ষেত্রে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কিংবা ভারত, পাকিস্তান, তারপরে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানরা আসলে কোন পক্ষে যাবে, যাদের ভিতরে একটা বড় সংখ্যক, অনেক বড় সংখ্যক, বিশেষ করে বাংলাদেশের বড় সংখ্যক জনগণ কিন্তু ইরানের পক্ষে, একচেটিয়াভাবে ইরানের পক্ষে। তারা আসলে তখন বিষয়টাকে কিভাবে নেবে? তাদের কাছে তুরস্ক জনপ্রিয় দেশ, তাদের কাছে পাকিস্তান প্রিয় দেশ, তাদের কাছে সৌদি আরব নানাভাবে গালি দিলেও সৌদি আরব পবিত্র কাবার কাছে প্রিয় দেশ, আবার মিশর তাদের একটা ঐতিহ্যবাহী দেশ, প্রিয় হোক অপ্রিয় হোক, মানে এটার ব্যাপারে হয়তো 50-50। কিন্তু বিশেষ করে তুরস্ক যেখানে আছে, তখন এই বাংলাদেশের মানুষের আসলে চিন্তাটা কি হবে, তাদের সমর্থনটা আসলে কোন দিকে যাবে, আমরা সেটা একটু দেখার অপেক্ষায় আছি। তবে যেটাই হোক, এই যে 4টা দেশের যে শক্তি একটি গঠন হচ্ছে, শক্তি মানে তাদের ভিতর যে একটা মিলিটারি ফোর্স তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধে বন্ধে তারা যদি কার্যকর উদ্যোগ নিতে চায়, তারা যে সফল হবে এটি সুনিশ্চিতভাবে বলা যায়, কারণ ইতোমধ্যেই আমেরিকা নিজেও টের পেয়েছে যে এই মিসাইলগুলো আটকাতে গিয়ে তাদের 11 গুণ বেশি খরচ হয়েছে ইরানের চেয়ে। এত বড় খরচের পর তাদের আসলে অর্জনটা কি, তারা হয়তো একটা বিশেষ অর্থনৈতিক অর্জন নিয়ে এখান থেকে ফিরতে চাইবে, কারণ পুরো যুদ্ধটাই শুরু হয় আসলে একটা অর্থনৈতিক সংকটকে সামনে রেখে। অর্থনৈতিক মোকাবেলা করার জন্য যুদ্ধ বাঁধলে, যুদ্ধ অর্থনীতি বলে একটা অর্থনীতি আছে, সেই অর্থনীতি থেকে আগে যেমন গনিমত হতো, এখন তেমনি যুদ্ধ অর্থনীতির মাধ্যমে তারা একটা বড় ধরনের সুযোগ সুবিধা পায়, অর্থনৈতিক সুযোগ সুবিধা পায়, বিভিন্ন অস্ত্র বিক্রি বা ক্ষতিপূরণ বা যে কোনো ধরনের প্রভাব তারা বিস্তার, অর্থনৈতিক প্রভাব তারা বিস্তার করতে পারে। তো আমেরিকাকেও সেই ধরনের একটি সুযোগ দিয়ে বের হয়ে আসতে হবে, এবং ইরান যেটা দাবি করেছে $70 বিলিয়ন, সেটাও হয়তো তাদের কিছু অংশ পেয়ে যাবে। কিন্তু কিছুই যারা পাবে না সে হচ্ছে সৌদি আরব। তারা শুধু আবার ভবিষ্যতের একটি নিরাপত্তা শঙ্কা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং এইভাবেই হয়তো মধ্যপ্রাচ্যকে চিরকাল অন্যের সুবিধা তৈরি করে দিয়ে নিজেদের টিকে থাকতে হবে। দর্শক, আমাদেরকে এই যে ভৌগোলিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের, ইরানের, ইসরায়েলের এবং আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের ভেতরকার যে ভৌগোলিক রাজনীতি, এগুলো আরো সচেতনভাবে বিশ্লেষণ করা দরকার। তা না হলে আমরা আমাদের করণীয়টা ঠিক করতে পারবো না। আমাদের সমর্থন হয়তোবা আমরা এমন কাউকেই সমর্থন করব যে আমার শত্রু, আর আমরা এমন কাউকেই মারতে উদ্যত হব যে আমার বন্ধু। আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করার তৌফিক দিন, এবং আমাদের সচেতনতা বৃদ্ধি করুন। আমাদের ভেতরকার যে আবেগ, শুধু আবেগের উপর নির্ভর না করে আমরা কোনো সিদ্ধান্ত না নিয়ে ইতিহাসকে নির্মোহ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি এবং ভৌগোলিক রাজনীতিকে সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করি। আর দেখি ভবিষ্যতে কি হয়। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।